এটার ব্যাখ্যা সে দিবে, 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা মোটিভ কাজ করতে পারে। কারণ যে দল, এই যে বাংলাদেশ কংগ্রেস, যদি আমি নর্মাল কোর্সে বলি, নির্বাচন করে পাশ করে ক্ষমতায় যাবে এমন কোনো দল সে না। কিন্তু আমি তাকে ছোট করছি না, সে একটা দল, কিন্তু কোনো সুযোগ নাই তার এই দল যে ক্ষমতায় যাবে বা কিছু। তাহলে সে এই নির্বাচনটা যে পিছাচ্ছে, যদি বলে আমি দেশের স্বার্থে একটা ভালো নির্বাচন চাই সে কারণে করতে পারে, বলতে পারে, সেটা আদালত দেখবে। কিন্তু যে নির্বাহী বিভাগের প্রভাব, এবং এখানে অনেকগুলা কথা আসছে, সে বলছে যে ইলেকট্রাল কমিশন চাইতেছে, তারপরে এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা আসতেছে, প্রশাসন সঠিক আছে কি না। তো এখানে আমার কাছে মনে, আবার পাশাপাশি ইসি বলছে আমি নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টা বলছেন একই দিনে দুটো নির্বাচন হবে বলছেন। কিন্তু তারা এই জিনিসটা, মানে রিটের যে বিষয়বস্তুগুলা, সেগুলো কিন্তু এখানে আসে নাই, যে লেভেল প্লেইং ফিল্ড আছে, নির্বাচনের জন্য পরিবেশ উপযোগী, প্রশাসন নিরপেক্ষ আছে, এই কথাগুলো কিন্তু আসে নাই। আর রিটের ভিতরে কিন্তু ওই কথাগুলো গেছে, এবং সেখানে বড় দল আছে, বড় দল মানে বড় দল যায় নাই, কিন্তু এখানে লোকসান লাভ কার এই রিটে? নির্বাচনটা পিছিয়ে গেলে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য এটা স্বাভাবিকভাবে একটা লোকসানের চিন্তা হিসাব। কারণ আমি বারবার বলি, এখনও একই কথা বলছি, আমি নির্বাচন বিরোধী নই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 16 বছর যে সরকারটা ক্ষমতায় ছিল, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন অতীতে হয় নাই যেই নির্বাচনটা মাত্র 16 মাস আগে, যেই নির্বাচনটার মাত্র 16 মাস আগে 1400 লোক মারা গেছে, 30,000 40,000 লোক পঙ্গু হয়েছে, বায়তুল মালের খতিব পালায়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, 57 জন অফিসার মারা গেছে এই 16 বছরের মধ্যে। প্লাস এখন থেকে 1 মাস আগে ডিআইজি পালাইছে, 1.5 মাস আগে আর্মির জেনারেল পালাইছে। বিষয়টা স্বাভাবিক নয়, পরিস্থিতিটা স্বাভাবিক নয়। মুখের রূপকথার গল্প আপনি যতই বলেন, পরিস্থিতি স্বাভাবিক নয়, সেকেন্ডারি, কিন্তু তার ভিতরে কষ্ট আছে। একজন জেনারেল কেন গুলিতে মারা যাবে স্বাধীন দেশের মধ্যে? এগুলো আমার কাছে আমি জাস্টিফাইড করতে চাই না এইভাবে, যে কোনো রাইট নেই হত্যা হওয়ার। সুতরাং আপনাকে বুঝতে হবে, সেই বিডিআর রিপোর্ট আসলো, আবার শাকিল সাহেবের ছেলের এবং শাকিল সাহেবের ছেলে যখন এই কথাটা বলতেছে, আপনি পরিষ্কার নিশ্চিত থাকতে পারেন কোনো নির্বাচিত সরকার এইগুলো করতে পারবে না। নির্বাচিত কোনো সরকারের অধীনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে, নির্বাচিত সরকারের অধীনে আর্মিদের গ্রেফতার হবে সার্ভিং অফিসার, নির্বাচিত সরকারের অধীনে এই আবার বিডিআর তদন্ত হবে। অ্যাবসার্ড। আমাদের অতীত রেকর্ড আছে, আমি বারবার এক কথা বলি, এই আবহাওয়ায় মানুষ, আপনি যতই গল্প করেন আমারে বুঝান। এখন আমি মনে করি নির্বাচন হওয়া দরকার, গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার। তাহলে যে রিট পিটিশনটা করছে আদালতের কাছে অব্লিগেশন, রিটটা কিন্তু আদালতের চট করে রিজেক্ট করে দিবেন, সেটাও আমি জানি না পারবেন কি না। আর যদি শুনতে হবে, তাহলে এখানে বড় বড় স্টেক হোল্ডার যারা রাজনীতিতে আজকে, আমি মনে করি তাদের এটাকে কোঅপারেট করা উচিত, এবং সামনের সপ্তাহে হইলে এটা একদিনে সিদ্ধান্ত হইতে পারে। মানে কথার কথা বলছি, 7 দিনেও, কারণ এটা আর্জেন্ট ম্যাটার। জি, কেন? যেই অভিযোগগুলো সে আনছে, আমি মনে করি যে দলটা নির্বাচনে গেলে বিজয় লাভ করবে তারও যাওয়া উচিত পার্টি হয়ে। কেন? সে গিয়ে বলবে এই অভিযোগগুলো সঠিক নয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? যে লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রমাণ করুক আদালতের কাছে। আবার লেভেল প্লেইং ফিল্ড দাবি করছেন যারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাদের এটা গিয়ে পক্ষ হওয়া উচিত। যদি আপনি ভালো গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, ভালো নির্বাচন চান, সব কিছুতে আপনি ভালো চান, কারণ আমি যে ইতিহাসগুলো বললাম তাতে ভালো কোনো পরিবেশ নাই। আবার যারা নির্বাচন করলে বিজয়ী হবেন বলে বলতেছেন, তারা কিন্তু জাতীয় সরকার গঠন করবেন এমন কথাও বলছেন। আপনি জাতীয় সরকার নির্বাচনের পরে কেন? জাতীয় সরকার হয় ক্রাইসিস টাইমে। 5ই আগস্টের পরে তো জাতীয় সরকার হয়নি। আফটার ইলেকশন কিসের জাতীয় সরকার? তো সব কিছু মিলে বুঝাই যায় পরিবেশটা টালমাটাল। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনি যদি আজকে, যেহেতু আদালতের কাছে এটা গেছে, সুতরাং আমার কাছে একটা সুন্দর জায়গা আছে প্রমাণ করার যে লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসনিক নাজুকতা নাই, নির্বাচন কমিশন প্রস্তুত, সব পক্ষের গিয়ে যাওয়া উচিত। কারণ দেশে কোনো নির্বাচিত সরকার নাই, এবং দেশে কোনো পার্লামেন্ট নাই। পার্লামেন্ট হলে অনেক সিদ্ধান্ত পার্লামেন্ট নিয়ে নিতে পারে, যেহেতু তারা আইন প্রণয়ন করে। কিন্তু সেক্ষেত্রে আবার যদি বলছে নির্বাহী বিভাগের প্রভাব, অফকোর্স নির্বাহী বিভাগের প্রভাব থাকে বাংলাদেশে, কারণ আমাদের যে নির্বাচন কমিশন, তাদের নিজস্ব লোকবল নাই। এই মাঠের যে প্রশাসন, ওইটি একটা সিঙ্গেল কমান্ডে ইলেকশন কমিশনের আন্ডারে আসে। আর বাংলাদেশে অতীত যত রেকর্ড হয়েছে, ইসির আন্ডারে কোনো কাজ হয় নাই। ক্ষমতাসীন যিনি থাকেন তার ইয়েতেই চলে। আমি বারবার গল্প করলে লাভ নাই। আপনি কাগজে কলমে এসে বলেন, হ্যাঁ কাগজে কলমে তো নির্বাহী বিভাগ, এখন সমস্ত নির্বাহী ইসির আন্ডারে, এগুলি বললে কাজ হবে না ভাই। এই নির্বাহী বিভাগ কাকে কোঅপারেট করবে? এই নির্বাহী বিভাগ তাদেরকে কোঅপারেট করবে
যারা ক্ষমতা আসলে পরে মনে করবে যে তাদের অতীত আলামত, অতীত আমলনামা টানবে না, বরং যেটুকু আমলনামা ধরা হয়েছে যাদের, সেগুলো থেকে ছাড় পেতে পারে। সুতরাং এটা জটিল অবস্থা তো বটেই, সেটা চিন্তা করতে হবে। এবং আমি মনে করি আদালতে বড় বড় স্টেক হোল্ডার যারা রাজনীতির, তাদেরও যাওয়া উচিত। গিয়ে বলুক না, বীর দর্পে বলুক, হাবিব ভাই যেমন বললেন সব কিছু ঠিক আছে, সুন্দর নির্বাচন, এটা আদালত কি বলে দিক। ইয়েস, এই বহু আগে বলেছি একবার, আপনি যদি রাজনীতিটাকে ইনভেস্টমেন্ট মনে করেন, বাংলাদেশে কি এরকম পাগল আছে নাকি যে আমি এমপি হওয়ার জন্য, আমার কাছে কিন্তু ডকুমেন্ট নাই, কিন্তু আমরা শুই না অভ্যস্ত তো, যে 5 কোটি 10 কোটি 20 কোটি দিয়ে নমিনেশন কেনে, কিংবা ইলেকশনের মাঠে 10 কোটি 20 কোটি 25 কোটি খরচ করে। এগুলো তো আমাদের কাছে মানে কানের কাছে বাঁচতে বাঁচতে শুনতে শুনতে আসছি তো, মিথ্যা তো না। আচ্ছা, এখন আমি যদি কল্পনা করি যে এটা সত্য, কথাটা বুঝলেন, আমি যদি কল্পনা করি এটা সত্য, তাহলে আপনি বলেন তো 10 কোটি টাকা নমিনেশন কিনবো, 20 কোটি টাকা নির্বাচনে ব্যয় করবো, কারণটা কি? এম আই এ ম্যাড? আমি কি পাগল? ওটা রিটার্ন যদি না আসে? নির্বাচন কি টাকার ব্যবসা? না না না, আমি তো তার কথার থেকে বলছি, আমি তো ম্যাড না, আমি তো পাগল না যে আমি 10 কোটি টাকা নমিনেশন কিনবো আর 20 কোটি টাকা নির্বাচনে করবো, 30 কোটি টাকা ব্যয় করবো, ব্যয় করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে অধিবেশন করবো আর আইন পাস করবো। নো নো, ইটস এ বিজনেস। আমি বারবার বলি, 53 বছর যাবৎ নির্বাচিত এমপিরা, যাদের ভিতরে 80% তো জানেই না যে তাদের করণীয় কি। নির্বাচিত এমপিদের কাজ, আবারও বলছি, রাষ্ট্রপতি নির্বাচন, তাদের প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, সাব কমিটি বানানো, ওভারঅল সব কিছু সুপারভাইজিং করা, এই হলো পলিসি মেকিং করা। তারা করে কি? ডেভেলপমেন্ট ওয়ার্ক, ব্রিজ করবে, ইঞ্জিনিয়ারের সাথে কথা করে, ইঞ্জিনিয়ারের ধমকায়, বিল পাস করা, কাজ না করে বিল পাস করা, খালি জায়গা ভরাট করা, না কইরাও টাকা নেয়া, এগুলো তারা কইরা আসতেছে। আমি বলছি তো, পার্লামেন্টের মেম্বারের যা কাজ সংবিধান মোতাবেক, সেটা যদি করে, শুধু ওর ভিতরে থাকে, আপনি এমপি নমিনেশন দেওয়ার লোক পাবেন না। আপনি লিখে রাখেন, এক মূর্খ লোক এটি নিয়ে আসলে জোরালোইভাবে গপ্প। কারণ আপনি আপনার অথর্ব নিবেন হাজয়যুক্ত বলার জন্য, আর কোনো কাজই নেই এমপিদের। আমার এমপি হোস্টেলে গেছেন আপনি, জানতো রেগুলার, যাই দেখেন কি হয় সেখানে। শিক্ষাগত যোগ্যতা আসলে থাকা প্রয়োজন। আপনি তো আইন প্রণয়ন করবেন, কথাটা ওইখানে। আপনি তো কাগজে কলমে আইন প্রণয়ন করেন, প্র্যাকটিক্যালি আপনি ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন। কাজে কালো টাকার কথাটা আমি বললাম। এখন আসেন, এবারে কালো টাকার ছড়াছড়ি কম হতে পারে প্রশাসনের কাছে। কেন? বাংলাদেশে এই প্রথম যে একজন আইজিপি রাজসাক্ষী হয়েছে, বাংলাদেশে এই প্রথম যে সার্ভিং 14 জন আর্মি অফিসার কাস্টডিতে গেছে, বাংলাদেশে এই প্রথম হয়তো আরো কিছু আমলাদের ইনভলভমেন্ট বেরিয়ে আসতেছে। সুতরাং তাদের হিসাব হইল যে এইরকম একটা পরিস্থিতি যদি কন্টিনিউ করে, আরো নির্বাচন ছাড়া এইরকম অবস্থাটা যদি চলতে থাকে, তাহলে এখানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের বদল হবে। সুতরাং সেটা লাভ, এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে নির্বাচনে। ওনারা যদিও বলে জামাত প্রশাসন সাজায় নিছে, ওনাদের কথায় যদি আমি থাকি, জামাত যদি প্রশাসন সাজায় থাকে, তাহলে টোটাল কাজটা জামাতের পক্ষে হবে। তাহলে তারপরে ওই নির্বাচনে কেন এত আপনি আগ্রহী? আপনি যদি বলে থাকেন যে জামাত প্রশাসন সাজিয়ে ফেলেছে নানান জায়গায়, তাহলে নির্বাচনের সময় তো জামাতকে পক্ষপাতিত্ব করবে, সন্ধ্যাবেলায় ঘোষণা করবে জামাত বিজয়ী। যারা আসলে অন্তত ওই বিচারগুলা হয়তো আমি কি বলছি, ডিলে হবে, প্রলং করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এগুলো কোনো কার্যক্রম আর হচ্ছে না। ওটা নিশ্চিত হতে গেলে প্রশাসন তাদেরকে কোঅপারেট করবে, কারণ প্রশাসনের লোকগুলাই তো আলটিমেটলি যারা এখনও যাদের লিস্টে আছে বা যারা আসামি হতে পারে, এগুলো প্রশাসনের লোকেরা সবাই জানে কোত্থেকে কাকে টানে, কিভাবে টানে, এটা যদি কন্টিনিউ করে। সুতরাং প্রশাসন এবার খুব একটা টাকা লাগবে তা নয়, বরং কোন সরকারটা আসলে তারা সেফ জোনে যেতে পারে, কারা ক্ষমতায় গেলে, সেই চিন্তাটা প্রশাসন নিজে নিজে বলছিলাম আমি যে এই ধরনের প্রশাসন নিজে নিজে করবে। কারা আসলে সামনে, শাপলা চত্বরের লোক মারা কিছু না, আয়নাগর কিছু না, শাপলা চত্বর লোক হত্যার পর তারা কিন্তু মাদার অফ কওমি উপাধি দিছে, মাইরের চোটে মাদার অফ কওমি উপাধি দিছে এই ইসলামী ফোর্স যারা, মাইরের চোটে। আবারও বলছি, আবার ইউনূস সাহেব এসে আবার যেটা করলেন, কিছু আর্মি অফিসারকে গ্রেপ্তার করে আইজিপিকে এই সরকারের সময় রাজসাক্ষী বানাইয়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়া এমন একটা জায়গায় গেছেন। প্রশাসন এখন কম্পমান, সব নয়, যারা নিজেরা বোঝে তাদের নাম আসতে পারে। সুতরাং যে কোনো ফর্মে একটা নির্বাচন করা জরুরি। আমি আবারও বলছি, আমি নির্বাচন চাই, কিন্তু আমি যে সিনারিওটা আপনাকে দিলাম, কোনো সন্দেহ। আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই।
হাবিব ভাই, একটি বিষয় কালকে থেকে আলোচনা চলছে, এনসিপির সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে একটি আলোচনা চলছে। আমি সে বিষয়ে যাওয়ার আগে তার বক্তব্যটি আমি একটু উল্লেখ করতে চাই। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ, মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার। এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারে না, তাই বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। এ ধরনের কোনো আলোচনা কি আসলে বিএনপির সঙ্গে এনসিপির চলছে বা কোনো সম্ভাবনা কি আছে ঐক্যের? না, আমার কথা হলো যে আন্দোলনরত যারা ছিল, যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, মাঝখানে অনেক ভুল বুঝাবুঝি, কথা চালাচালি হওয়া সত্ত্বেও যদি মনে করে, আমাদের পক্ষে তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা তো বলেছি যারা আমাদের সাথে একসাথে আন্দোলন করেছে তাদের জন্য আমরা আসন আমরা রেখেছি, আমরা 237টা আসন আমরা ঘোষণা করেছি। তো সেখানে যদি মনে করে আলোচনা যদি হতে পারে, রাজনীতি আর এগুলি তো আর কোনো বলা হবেই না এমন তো না। তা আমার ভাই রাজ্জাকি ভাই যে কথাগুলো বলেছেন, অনেকগুলি কথা উনি বলেছেন, লাস্ট কথা যেটা বলেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ। ওনার সম্বন্ধে একটা মানুষের ভেতরে আতঙ্ক আছে, রাজ্জাকি ভাই এমনভাবে কথা বলেন যে দেশ নির্বাচন যদি না হয়, নির্বাচন বিরোধী একটা মানুষ না, কিন্তু আজকে উনি প্রমাণ করে দিলেন যে যে জাতির সামনে উনি নির্বাচনের পক্ষে, কী কারণে একটা নির্বাচন হওয়া দরকার। এখন আপনি আসেন যে আমরা কেন নির্বাচনে ভাই যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা আমি দিতে চাই। আমরা জেনে শুনে কেন প্রশাসন আমার সাজিয়েছে তারপর নির্বাচন দিতে চাচ্ছি, সেজন্য আমার ভাইকে একটু পিছনে নিয়ে যেতে চাই। 2008 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চিত জানতেন সেনা সমর্থিত সরকার বিএনপিকে হারিয়ে দেবে, আওয়ামী লীগকে জয়লাভ করাবে। কারণ ওই সেনা সমর্থিত সরকার তৎকালীন 3 উদ্দিনের পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিল আর এখন আমাদের নেতা তারেক রহমানকে নির্যাতন করার পর যেটা হয়ে গেছে, সরি আপনাকে আমরা আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার সুব্যবস্থা করে দিই, তার বিরুদ্ধে সমর্থন ছিল, আমাদের বিষয়গুলো আপনি ভাববেন। ম্যাডাম খালেদা জিয়া সেদিন বলছেন না, তোমরা অন্যায় করেছো, তোমাদের সাথে আমার কোনো আপোষ হতে পারে না। তখন তো ভয়টা দেখিয়েছিলেন যে আপনি আমাদের কথা শুনবেন না, আপনার সন্তানদের যে অবস্থা করেছি আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হতে হবে। 100 বলেছিলেন না, প্রথম আরফান কৌকে নিয়ে বিদেশ যাওয়ার কথা বলেছিলেন, তার তার ভ্রমণকে দিলে পারে তখন যেতে পারবেন। তারপরেও ম্যাডাম বলেছিলেন আমার 2টি সন্তান না, তখন ভয়টা দেখেছিলেন, নির্মম পূর্ণের শিকার হতে, এখন মা সহ্য করতে পারবে না। তারপর ম্যাডাম বলেছিলেন আমি লক্ষ লক্ষ সন্তানকে ছেড়ে আমি যেতে পারবো না, 2টা সন্তান কুরবানি দেবো। আমরা কেন? ম্যাডাম এসেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসুক, আমাকে হারতেই হবে, আমাকে যেতে দিবে না, নির্বাচিত সরকার আসুক। ওই জন্য আমরা 2008 সাল নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, নির্বাচন। এবারও জামাতের টোটাল প্রোগ্রাম সাজানোর পরেও আমরা দেশকে ভালো চাই, দেশের ভালো চাই, দেশের অর্থনীতি সচল করতে চাই, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে না যায়, একটা দেশ যেন আপনার একেবারে দেউলিয়া হয়ে না যায়, সেই কারণে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। যে ক্ষমতায় আসুক, নির্বাচনে যে জামাত প্রশাসনের মাধ্যমে ক্ষমতাতে যাক, দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক তো হবে। আর যে ভাই এইটাই হলো আমাদের কথা, আমরা দেশটাকে যদি ভালোবাসি, এই দেশের গণতন্ত্রের জন্য আমাদের নেতা দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদল গণতন্ত্র প্রবর্তন করেছেন। কোন দেশের কোনো কেউ আছে আপনার বলতে পারেন আন্দোলন হতে পারে, সব হতে পারে, একটা দল পৃথিবীতে দেখান তো একটা নির্বাচন করেছে শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়ার জন্য, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য আছে পৃথিবীর একটা দল? ম্যাডাম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করলেন, মার্চে 30 তারিখে পদত্যাগ করলেন, 1.5 মাসের মধ্যে নির্বাচন পদত্যাগ করলেন। সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর উনি পাশ না করে ঠেলতেন, আন্দোলন হতো, মাস মারা যেত। এরা 1500 মেরেছে, বিএনপি 1000 মারতো, আরও তো 1-2 ক্ষমতা থাকতে পারতো, তখন এত আন্দোলন এত বেগন হতো না। আমি তো ওই আন্দোলনের একটা নেতা ছিলাম ওই সময়, ওই আন্দোলন চরম শিখরে আমি ছিলাম। তারপর বলি এই জন্য বিএনপি চায়, সবসময় চায় যে দেশটা গণতান্ত্রিক ধারায় চলুক। একসময় বাকশাল ছিল, সেখান থেকে 15 আগস্টের পরবর্তী সেক্ষেত্রে যদি নিরপেক্ষতা লঙ্ঘন হয়, নিরপেক্ষতা লঙ্ঘন হবে না এই কারণে বলছি, যেহেতু কোনো দল তো ক্ষমতা নেই। হ্যাঁ, জামাত প্রশাসনকে সাজিয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কয়েকটা মেয়ে তো বলেছেন ভোট দিতে পারেনি, এবারটা কারা দিয়েছিল? ছাত্রলীগ, ওরা তো নাই, ছাত্রদল না, ওরা তো দিতে যায়নি, ছাত্র শিবির দিয়েছে। এইবারে যে আমার ওখানে যে গণ্ডগোলটা হলো মানিকনগরে আমাদের স্বামী মহলদার বাড়িতে, ভোটার আইডি কার্ডগুলি সব জামাতের মেয়েরা কর্মী আছে না, তারা ভোট চায়, বেহেশতের কথা বলে, জান্নাতে যাওয়ার কথা বলে টলে, তখন বলে তাহলে আপনারা যে ভোটার আইডি কার্ডটা আমাকে একটু দেন। দেওয়ার পর ওই নাম্বারটা টুকে নেয়। কেন জানেন? এই নাম্বারটা টুকে নেব ইলেকশনের আগের দিন রাতের বেলা বা আগের দিন আমরা তো বাড়িতে টোকেন দিয়ে আসি, ভোটার স্লিপ দিয়ে আসি, এটা নিয়ে গেলে
আপনাকে ভোট দিতে দিবে, পোলিং অফিসার বা যারা আছে। ওই কারণেই তারা এই ভোটার আইডি কার্ডগুলি নাম্বারগুলি সব লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছিল। তখন ওইবার শামীম যখন বুঝতে পেরেছে তখন বলতে আপনাকে ফেরত দিয়ে যান, আমাদেরটা নিচ্ছেন। ওই বাড়িতে আমরা জামাত ওখান থেকে না, আমাদেরটা নিচ্ছেন কেন? আমাদেরটা নেওয়ার উদ্দেশ্য হলো যে সকালবেলা গিয়ে বোরকা পরে আগে আমাদের ভোটগুলো দিয়ে দিবে। বোরকা তো খুলতে বলতে পারবো না, তারপরে যখন তাদের ভোট দিতে যাবে, হ্যাঁ এটা তার ভোট, তারা দেবে তখন। এই 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 যে এই ধরনের অপকর্ম করার কারণে, সেখানে বাধা দেওয়ার কারণেই কিন্তু আমার স্বামীর বাড়ি ভাঙচুর করলো, টেলিভিশন ফ্রিজ ভেঙে চুরে, দুপুরে খাবার রান্না করেছে, খাবারটা ফেলে দিয়েছে। স্বামীর বৃদ্ধ মাকে আহত করেছে, ফেলে দিয়েছে, তার বউকে ফেলে দিয়েছে, স্বামীকে মাথায় কয়েকটা শিলা দিয়েছে। এই চিন্তা করে এইটুকুর কারণে আমার পরে যখন গুলাগুলি হলো, আপনি দেখেছেন তো, সে তো ধরা পড়লো কীভাবে, একদম আমিরের গাড়ি থেকে বের, আমির নিজেও নাকি প্রত্যক্ষদর্শী বলছে, সেও পিস্তল বের করেছিল, গুলি করেছে। এখন সেখানে একই ঘটনা। এখন ভোট আপনি চান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গিয়ে ছোট্ট একটা কোরআন শরীফ নিজে এখন ধরবেন, আপনি কথা দেন, ওয়াদা করেন, আপনি ভোটটা দাঁড়িয়ে দেবেন কিনা, যদি দেন তাহলে জান্নাতে যাবেন, আপনি জান্নাতের কথা বলছেন বলেন, কিন্তু শপথ করাচ্ছেন কেন? এইটাই নিয়ে করেছিল মক্কেলবিদ্যা। তারপরে আমরা দেশের মালিক, সব ক্ষমতা আমাদেরকে ভোট এইভাবে বললো, এইভাবে ভোট চাইতে গেছে, এইভাবে আমাদের অপমান করলো। গিয়ে একদম সাজোয়া বাহিনী, হাইজ ভর্তি অস্ত্র, নিজের গাড়িতে অস্ত্র নিয়ে গিয়ে মক্কেলবিদ্যা ছেলেকে পেয়েছে, ওখানে মাস, এই মক্কেলবিদ্যা মাস শুরু করছে। মক্কেলবিদ্যা ছুটে আসছে, 11 জন তারই মাস শুরু করছে, একের পর 11 জন মানুষ আমাদের আহত হয়। তখন ওই এলাকার ছেলে মেয়ে সবাই ওখানে ঘেরাও দিচ্ছে তাদেরকে, ডাকাত দলকে যখন ঘেরাও দেয় না, তারপর গুলি করতে দিকে বের হয়ে যায়, কেউ মার খায়, মারা যায়, ঠিক তেমনভাবে ঘেরাওকে যখন নিয়েছে তখন তারা গুলি করা শুরু করেছে। এই যে গুলি করতে হতে তারা ওদের গাড়ি নিয়ে বেরিয়ে আসছে, অনেকগুলো মোটরসাইকেল তাদের ফেলে রেখে চলে আসছে। দেখেন, তারপরেও আমরা কেন চাচ্ছি? এইভাবে তো দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তো আবার কোনো দেশ তো আপনার বন্ধুত্বও করবে না। এই সরকার তো কোনো সীমা নাই, আজকে আছে কালকে নেই। তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের সময় থাকে, একটা নির্বাচন সরকার জোর করে হলে তার 5 বছর সময় থাকে, আন্দোলনের মাধ্যমে চলে যেতে আলাদা কথা, এই সরকার তো কোনো মেয়াদ না। আর দেশের অর্থনীতি বলেন, এই সংস্কার আপনি বলতেছেন, আপনি বলেন তো কৃষিক্ষেত্রে কোন সংস্কারটা করেছে? কৃষকদের কি উন্নতি হয়েছে? ছাত্রদেরকে ভয়াবহ অবস্থা রাজ্যে কি ভাই, আমি তো 2-3টা কলেজের আমি তো সভাপতি, কী যে ভয়াবহ চিত্র আমি চিন্তা করতে পারি না। শুধুমাত্র নিয়োগ দেওয়ার সময় টাকা নেবে সেই কারণে অনার্স কোর্স করেছে। একটা অনার্স সাবজেক্ট খুলতে গেলে এবার 7 জন শিক্ষক লাগে, 7 জন শিক্ষকের ছাত্র নেই, ভয়াবহ অবস্থা। কারা টাকা নিচ্ছে নিয়োগ দেওয়ার ওই সেই সময় আমেরিকার সময় হেরাম সেটা দেখালো, আগের কথা। সেটা এখন তো আর হচ্ছে না, এখন তো ওগুলো সুযোগ নেই। এখন তো ওই যে তালিকাভুক্ত হয়, সেখান থেকে তারা যাচ্ছে। এই যে ভয়াবহ চিত্রটা ওই জায়গায় আছে, সেই ভয়াবহ থেকে আমাদের বেরিয়ে আসতে পারলে আমাদের সময় লাগবে। তাই বলে আমরা অপেক্ষা করবো? সবশেষে আমার যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, ব্রিজ কালভার্ট করার জন্য রাজ্জাক ভাই যে কথাটা বললেন, যে সেই কথাটা, হ্যাঁ, ওনার সাথে আমি একমত। আমার কাছে ব্রিজ কালভার্ট করার জন্য আমরা এমপি হতে চাই, একটা সংখ্যা আছে। আমাকে যদি বলেন, আমার তো কিছুই নেই, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি আমি নাই, বিচার করি না। না, আমাকে যদি বলে, এই সমস্ত লোক আমাকে যদি বলে, পার্লামেন্টে যায় সব এরকম লোক বাইসে বাইসে নেয়, আমরা দেখলে বুঝি। আমাকে যদি বলে 100% সৎ লোক, আমাকে যদি আমার নেতা তারেক রহমান বলেন যে আপনি সম্পর্কে আপনি অনেকদিন কষ্ট করেছেন ভাই, আপনি নির্বাচনটা করার দরকার না, 50 কোটি টাকা নেন, আপনি বহু কষ্ট করেছেন জীবনে, সুখে সমস্যা, মাফ চাই, আমাকে নির্বাচনটা ফেস করতে দেন। আমি নির্বাচন করে আমি 91 ডিক্লেয়ার করেছি, আমি নির্বাচিত হলে, আমি এমপি হলে, আমি যাই হই না কেন, আমার একটি এই এমপি সুযোগ সুবিধা, এমপি মন্ত্রী যেটাই হই না কেন, আমার একটি টাকা আমার পরিবার ভোগ করবে না। আমি যে টকশো করি, আপনি আমাকে টাকা দিবেন, আমার সমস্ত টাকা আমি 3 দিনের টাকা দিয়ে আমি জালসা করতে, তাহলে 15,000, 16,000, 18,000, কালকে 10,000 টাকা কামাই করছি, আজকে 6,000 টাকা কামাই করবো, আরেকদিন কালকে 15,000 হতে 5,000 টাকা মিস হয়েছে, সেই টাকা আমি দিয়ে দিই। আমার কথা হলো ভাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, গাড়িতে চলে, আমার কথা হলো সব না। আপনার কথার সাথে আমি 100%-এর কাছাকাছি একমত। আছে তো অনেকে এমপি হবে, ব্যবসা বড় করবে, এইটা আমরা চাই দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই, এই দেশটা তো আমাদের দিন শেষে। আমি শেষ করবো আবু হেনা রাজ্জাকীকে দিয়ে। আরেকটি শঙ্কা কথা বারবার চলে আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বা শঙ্কার কোনো বিষয় নেই কোনো নাগরিকের ক্ষেত্রে, কিন্তু আমরা একই সঙ্গে গোয়েন্দা প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন, সেখানে একটি শঙ্কার কথা আছে, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে আসনগুলো আছে সেইখানেও একটি শঙ্কার কথা বলা হয়েছে। আপনি আসলে এই টোটাল নিরাপত্তা পরিস্থিতিটাকে আসলে কিভাবে দেখছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাগজগুলা দেয় কারা? যে কোনো শঙ্কা নাই, কাগজগুলা কারা দেয়? গোয়েন্দা বিভাগের লোক। তারা কি কাগজে লিখে দিবে শঙ্কা আছে? শঙ্কা থাকলে তো বলবে শঙ্কাটা দূর করো। শঙ্কা নাই, ওনার কাছে আর কি আছে? ওনার কাছে আসে কি? আমি বারবার বলি রে ভাই, এই সমস্ত গপ্প মেরে কাজ হবে না। আমি এই সয়েলের মানুষ, হাবিব ভাই এই সয়েলের মানুষ। হাবিব ভাই নির্বাচন